কিছু সম্পর্ক থাকে আলোর মতো উজ্জ্বল, আর কিছু সম্পর্ক বেঁচে থাকে নীরবতায়, নিঃশব্দে। একজন মানুষের ভালোবাসা আর বিশ্বাসে পৌঁছে যান জাতীয় সংসদে। এই পথচলায় আর একজন পাশে থাকেন নীরবে শক্তি আর সাহসের বাতিঘর হয়ে। এই সাফল্যের আড়ালে আর ব্যস্ততার ফাঁকে ভালোবাসা, জীবনের মান অভিমান আর একান্ত না বলা কিছু কথা নিয়ে আজ স্টার নিউজে আমাদের সঙ্গে গল্পে মাতবেন কিশোরগঞ্জ ৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এবং তার সহধর্মিণী। চলুন দর্শক, শুরু করি। কেমন আছেন আপনারা? ভালো, ইনশাআল্লাহ। ভাবি কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। রাজনীতির ব্যস্ততার বাইরে সংসার কিভাবে সামাল দেন? আমি সংসার কখনো সামাল দেইনি। আমার সহধর্মিণী আমার পাশে বসা আছে। আমার রাজনীতির পিছনে সবচেয়ে বড় অবদান তার। আমি সংসারে আমার বাচ্চারা স্কুলে গেল কিনা, খেলো কিনা, কার কি, কোনো কিছু দেখার সুযোগ আমার রাজনৈতিক জীবনে হয়নি। সমস্ত কিছু সামাল দিয়েছে আমার স্ত্রী। সেক্ষেত্রে আপনি তো নিশ্চয়ই কৃতজ্ঞ তার প্রতি। অবশ্যই আমি এখানে আসার পিছনে আমার যত সাফল্য তার আমি মনে করি ৮০ ভাগই তার প্রাপ্য সে। ভাবি কিভাবে সামাল দিয়েছেন একা এই যে দীর্ঘ পথ? অবশ্যই মহান রাব্বুল আলামিনের উপর ভরসা, নিজের মনোবল আর আপনাদের সবার সহযোগিতায়। প্রত্যেকটা মুহূর্ত কিভাবে কাটতো আপনাদের? খুবই কঠিন ছিল। একসাথে সংসারের বাচ্চাদের দায়িত্ব, তার উপর যে রাজনীতির যে একটা প্রভাব, সেটার জন্য তার অনেক অনেক কষ্ট করতে হয় অর্থনৈতিকভাবে, সবভাবেই আর কি। তো ওটা আমার একটু না ভালোই কষ্ট হয়েছিল। ভাই তো রাজনীতির মানুষ, একেবারে রাজনীতির উত্তপ্ত রাজপথে তার পদচারণা। উনি যখন কোনো জনসভা কিংবা খুব ক্রিটিক্যাল মুহূর্তে ঘরে ফিরতেন দিন শেষে, তখন এসে কি বলতেন বা প্রথম কথা কি হতো? না, যখন ও মিটিং যেত বা মিছিলে যেত, আমি একটু আতঙ্কিত থাকতাম, কারণ সময়টা ওইভাবে আতঙ্কিত হওয়ার মতোই। তারপরে সে যখন সাকসেসফুল হয়ে বাসায় আসতো এবং খুব ভালোভাবে বলতো যে আমার সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে, মানুষ আমার সাথে আছে, তো ও যে পরিতৃপ্তি, ওর চেহারায় যে পরিতৃপ্তিটা থাকতো, ওটা দেখে তখন আমার সব আতঙ্ক কেটে যেত। শেখ মুজিবুর রহমান ইকবাল সংসদ সদস্য, ঘরে তিনি আসলে কেমন? ঘরে আসলে কোনো এমপি নাই, আমরা সবাই ঘরে খুব ঘরোয়া। আমাদের ঘরের পরিবেশটা অসম্ভব ঘরোয়া, ভেরি সিম্পল। আর ও ঘরে আসলে আপনারা বাইরের ও ঘরেরও মিল নাই, মানে একদমই। শেষ কথা কার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আপনার নাকি ভাবির? সংসারের ব্যাপারে সবসময় সিদ্ধান্ত তারই ছিল, এখনও আছে। তবে মধ্যে মধ্যে বিপদে পড়ে যেতাম, কারণ মধ্যে মধ্যে বাসায় আসলে ও বাসার যাবতীয়ভাবে অনেক সময় বলতো আমার টাকা লাগবে, অনেক সময় ও টাকা চেলে আমি বিরক্ত বোধ করতাম। কিন্তু পাশাপাশি দেখা গেছে বলতাম যে না, মিথ্যা কথা বলতাম, আমার এখন টাকা নেই, পরে দেব। ও কিছু বলতো না, কিন্তু দেখা গেছে অকপটে কিছুক্ষণ পরে এক নেতাকর্মী আসছে, তার টাকার প্রয়োজন, চলে গেলে বলতো যে তোমার নেতাকর্মী হইতে পারলাম না। অনেক সময় বলতো যোগ করে, তোমার যদি কর্মী হইতাম তাহলে বেশি ভালো হইতো, বউ না হয়, কারণ আমি টাকা চাইলে তুমি আমাকে রাগ করো, কিন্তু নেতাকর্মীর ব্যাপারে তো তোমার কোনো রাগ নাই, ঢুকে টাকা দাও, এইসব আর কি। একটা রাজনীতিবিদের স্ত্রী যদি সেই রাজনীতিবিদের সহায়ক হয়, তাহলে আমি মনে করি সেই রাজনীতিবিদকে আর পিছিয়ে তাকাতে হবে না। আপনাদের দুজনের দেখা কিভাবে হয়েছিল, মানে পরিচয়টা কিভাবে হলো, সেটা একটু জানতে চাই। আমি জানি যে এটার পিছনে একটা মজার গল্প আছে, আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমরা পারিবারিকভাবে আমরা এক ফ্যামিলি আর ফ্যামিলি একসাথে। ওর দাদা ছিল মগবাজারের পীর পাগলা দরবেশ, তৎকালীন পাকিস্তান আমল থেকে খুব নাম করা, ওরা পীর ফ্যামিলি। তো আমার শ্বশুর পীরজাদা মিয়াবাই তখন গদিনিসীন, একটা কাজে বাসায় প্রথম যাই আর কি। ও তখন ক্লাস 5-এ পড়ে। ওই যাওয়া সূত্রেই প্রথম পরিচয়, দেখা, এই থেকেই আমাদের মানে একজন একজনকে ভালো লাগা শুরু হয়েছে। আপনার শ্বশুর বাড়ি বলা যায় যে ফেনীতে, বর্তমান প্রধানমন্ত্রী একই বাড়ি ফুলগাজী। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া তো আপনার ফুপু শাশুড়ি, বা আপনার সম্পর্কটা কেমন ছিল আর কি, আত্মীয়তার সম্পর্ক? আমাদের ফ্যামিলি, আমার দাদা শ্বশুর, ওনার প্রধানমন্ত্রীর বাবা, ওনারা কাজিন।
একই বাড়ি, একই জায়গায়, একই সব। আমরা একজন আরেকজনকে যেভাবে পছন্দ করেছি বা যুদ্ধ করেছি, এটাও একটা বড় অর্জন। আমি যখন এটা অর্জন করতে পেরেছি, তারপর রাজনীতি জীবনে, রাজনীতির ময়দানে আপনি নিশ্চয়ই জানেন, দেখেছেন আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে। এবারও তো আমি সংসদ সদস্য হয়েছি একটা যুদ্ধের মাধ্যমে। আমার নসিব খারাপ, যার কারণে দীর্ঘদিন রাজনীতি করে যেই প্রতীক বা যেই দল নিয়ে আমি লালন করেছি, হৃদয়ে লালন করেছি, এই ধানের শীষ লালন করেছি, এই দল আমাকে মূল্যায়ন করেছে, আমাকে মনোনয়ন দিয়েছে। কিন্তু জোটগত কারণে আমার মনোনয়নটা অন্য জায়গায় চলে যাওয়ার পরও জনগণের চাপে পড়ে আমি ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করে স্বতন্ত্রতা এমপি হয়েছি। তো এটা আমার মনে একটা বড় দুঃখ। এটা কতখানি কষ্টের যে ধানের শীষকে ধরে আপনারা এগিয়েছিলেন, তার বিরুদ্ধে আপনাকে নির্বাচন করতে যে হলো। যে দল করে সেই বুঝে দলের মার্কা কী জিনিস। আমার হৃদয়ে রক্ত খনন হয়েছে। আমি হৃদয়ে যে দল মার্কাটাকে লালন করেছি, সেই মার্কার বিরুদ্ধে নির্বাচন করা আপনার বুঝতে হবে যে কত বড় রক্ত খনন। তবে আল্লাহ আমার প্রতি সহায় ছিলেন। এলাকার জনগণ, আমার নেতাকর্মী আমাকে মূল্যায়িত করেছে, মানুষ মূল্যায়িত করেছে। আমি একটু ভাবির কাছে আবার আসতে চাই। আপনার এমন কোনো স্মৃতি মনে আছে কিনা, প্রথম কথা কিংবা প্রথম চিঠি কিংবা প্রথম ফুল দেয়া? 9-10-এ পড়ি, তখনই ও বলে, তো আমি একটু নার্ভাসই ছিলাম। আবার ওই সময়টা আমাদের পরিবার, তো আমি ওইভাবে আর ওকে হ্যাঁ বা না, আমাদের সামাজিক অবস্থাও এখনকার মতো ছিল না ওই সময়। হ্যাঁ বা না কিছু বলি নাই, কিন্তু মনে মনে ভালো লাগতো। হ্যাঁ, অবশ্যই আমার আব্বা খুবই একজন কড়া মানুষ ছিলেন। আর একবার ওর সাথে মোটরসাইকেলে করে আমি বেড়াতে বের হয়েছিলাম, ওটা আব্বা দেখে আমাকে খুব, কি হতে পারে বুঝছেন, মাইদের করছে। মোটরসাইকেলে শাহবাগ দিয়ে ঘুরতে গেছিলাম। শাহবাগে তখন পিজি হসপিটালের সামনে আমার শ্বশুর গাড়ি পাশে, সে মোটরসাইকেল আমার সাথে, পড়বি তো পর মালিক বাসা ঘরে। মগবাজার। একদম। তো দেখছে, কিছু বলে নাই। পরদিন খবর পেলাম যে হাফ অর্ধমৃত অবস্থায় আছে। কি কেউ উঠতে পারতেছে না, কোনো এমন পিটাইছে, মানে বিছনা থেকে উঠতে পারে না। মার তো খেলেও তো ছিল, আর তো দেখতে পারতেছি না। তো আমার দেখার জন্য অতি উৎকৃপ এই মগবাজার টিনটি করে, ওর দাদার নামে কিন্তু পীর পাগলা গলি মগবাজার, উনি তো অনেক বড় পিসেব ছিলেন। বারান্দায় আসতো, তো টিনটি কলোনির সামনে দূরে থেকে দাঁড়ায় থাকতাম। বারান্দায় আসলে একবার দেখে চলে যেতাম। কখন আসবে বারান্দায় দাঁড়ায় জন্য তাকাই থাকতাম। আর পাশে ছিল ড্রেন। এমনও দেখা গেছে মশার কামড়ে সাদা প্যান্ট লাল রক্ত হয়ে গেছে। মশা কামড়াচ্ছে দিয়ে খেলনায় চোখের পাতা আর লড়ে না, কখন এসে বাইরে চলে যায় 1 মিনিট দেখার জন্য। ঘরে অভিমান কে বেশি করে? আমি। মান ভাঙাতে হয় নিশ্চয়ই আপনাকে। অভিমান করে আমি চুপ হয়ে থাকি। আমি জানি এটা ক্ষণিকের, কারণ কথা বাড়াইলেই বাড়ে, এবং নীরবতা হলো সবচেয়ে বড় মহৎ। আমি মনে করি সবচেয়ে ভালো তার ক্ষেত্রে। সে ও রাগ করে বলতেছে, আমি এক কানে শুনি আর এক কানে শেষ। ভাবি, এই অভিমানের কারণটা কি? মানে কোন জায়গা থেকে অভিমানটা উৎপত্তি? সময় না দেওয়া। সময় না দেয়া অভিযোগ। এটাই তো তার বড় স্যাক্রিফাইস। আমি তো এমনও দিন গেছে আন্দোলন সংগ্রামে মাস আমি বাসায় আসতে পারিনি, এলাকায় রয়েছি। আমার সবচেয়ে বড় এটা ব্যর্থতা আমার জীবনে, যে আমি ওকে সবচেয়ে কম সময় দিতে পারছি আমার এই সাংসারিক জীবনে। গুম হতে পারতেন, খুন হতে পারতেন, কিংবা আপনারা এরকম অনেক দুর্ঘটনা ঘটতে পারতো কিনা আপনাদের জীবনেও? ওই সময়গুলোর কথা যদি ফিরে তাকান কেমন মনে হয়? ওই সময় ফিরে থাকা তো আপনি জ্বলন্ত উদাহরণ। যখন একমাত্র আন্দোলনের সময় রিজভি ভাই ভিডিও বার্তা দিতেন, আর্কাইভে সব আছে। বাংলাদেশের এই মিডিয়াতে সাক্ষাৎকার দেওয়ার মতন লোক ছিল না, এমন অত্যাচার তৎকালীন সরকার করেছে। কিন্তু আমি ভয় পাইনি, যে কোনোভাবে হোক আমি সশরীর হাজিরে আমি প্রেস মুভ করেছি, আন্দোলন করেছি, আমাদের নেতাকর্মীদের সাথে নিয়ে এক জায়গাতে এক জায়গা। এরকমও সময় গেছে যে মাঠের খোলা গ্রামে, মাঠের মধ্যে, ক্ষেতের লাইনের মধ্যে চাটাই বিছিয়ে ওটা বালিশ বানায় ওখানে রাখতে হয়েছে, কারণ ঘরে থাকার সময় অবস্থা ছিল না। 7 জন আছেন স্বতন্ত্র, তারা আপনারা সবাই বিএনপির একসময় নিবেদিত প্রাণ কর্মী ছিলেন, নেতা ছিলেন। সংসদে যাওয়ার পরে কি দলের তরফ থেকে এমন কোনো বার্তা এসেছে কিনা আপনাদেরকে দলে আবার ফেরত নেওয়ার জন্য, কিংবা আপনাদের তরফ থেকে সেরকমের কোনো ইচ্ছা কিংবা কোনো প্রত্যাশা আছে কিনা? আমরা তো দলেই আছি, আমরা দল ছেড়ে যাই। দল আমাদের বহিষ্কার করছে, আমরা তো দল ছাড়িনি।
আমরা দলের মধ্যেই আছি, জনগণ আমার পাশে আছে, আমি হৃদয়ে লালন করি আমার দল। দল একসময় অবশ্যই আমাকে মূল্যায়ন করবে। আমাকে মানুষ ভোট দিয়ে সংসদে কথা বলার জন্য পাঠিয়েছে, আমি সংসদে কথা বলতেছি। বিএনপির সঙ্গে যেহেতু এখন আনুষ্ঠানিকভাবে সম্পর্ক নেই, পরবর্তীতে আপনাদের সেই রকম বা আপনার সেই পরিকল্পনা কিংবা কোনো চিন্তা আছে কিনা? আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে, এমপি হিসেবে আমি বাইরে পরিচয় দিতে আমি গর্ববোধ করি। আমি এতে আমার কোথাও কোনো বাধার সৃষ্টি নেই। মানুষ আমাকে খুব সানন্দে গ্রহণ করতেছে, মানুষ আমাকে মূল্যায়ন করেছে। আমি আমার এলাকার জনগণের কাছে কৃতজ্ঞ। তারা দীর্ঘদিন যারা দল করে তারা দলের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে তাদের বিরুদ্ধে রক্তক্ষরণ হয়। তো দীর্ঘ 26 বছর আমি এলাকায় শ্রম দিয়েছি, আমি এলাকায় মাঠ চষে বেরিয়েছি, আমি এলাকায় ফসল বুনেছি, সেই ফসল আমার ঘরে উঠেছে। সেই মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা হিসেবে আপনার বোন সেই ডক্টর জাফরুল্লাহর যে গণস্বাস্থ্য কেন্দ্রে তিনি শুরু করেছিলেন, সেই গণস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার ছিলেন এবং আপনার বড় ভাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, যেটা মনে হলে কতখানি প্রাউড ফিল করেন? অবশ্যই প্রাউড ফিল করি। আমার বাবা এই বর্তমানে যে এই নগর ভবন, এটা রেলওয়ে বাংলো ছিল, এখানে আমার জন্মস্থান। আমার বাবা রেলওয়ে নিরাপত্তা তৎকালীন ওয়াচ অ্যান্ড ওয়ার্ডের চিফ ছিল। 25শে মার্চ কালো রাত্রি আমরা তখন এখানে মিলিটারি গুলি, পাক হানাদারের আক্রমণ আমরা স্বচক্ষে দেখেছি। আমার বাবা জয় বাংলা ইয়ত ক্যাম্প, বাংলাদেশ ক্যাম্প, আগরতলায় 3টা ক্যাম্পের সুপারভাইজার ছিলেন। আমার বোন ডক্টর তাহমিনা ডক্টর জাফরুল্লাহ মুক্তিযুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছে। আমি তখন আগরতলার ক্যাম্পে ছিলাম। 19 দিন ক্যাম্পে থাকার পর আমার ফুয়াতো ভাইরা যখন ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধে আসে, তাদের সাথে বাংলাদেশে চলে আসে। বীর শ্রেষ্ঠ মতিউর রহমান আমার আপন খালাতো ভাই। বীর শ্রেষ্ঠ মতিউর রহমান আমাদের রেলওয়ে বাংলো থেকে পাকিস্তান গেলেন এবং তারপরে আর জ্যান্ত ফিরে আসতে পারেনি। কারণ যেহেতু আমার আব্বা সরকারি চাকরি করা অবস্থায় ইন্ডিয়া চলে যায়, পাক হানাদার বাহিনী প্রথম গিয়ে আমার বাড়িতে আগুন দেয়। আমার ইমিডিয়েট বড় যে, তাকে আনে দেওয়ার জন্য আমার যে বর্তমান আমেরিকার সিনেটর, সে তাকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পর তৎকালীন মুসলিম লীগের যে পিস কমিটির প্রেসিডেন্ট ছিল, তাকে 18,000 টাকা ওই সময় দিয়ে ক্যাম্প থেকে যে গুলি করে মেরে ফেলবে, ওই সময় তাকে বাঁচায় আনে। এই বাঁচায় আনার কারণে আমার সেই বড় ভাই আজকে আমেরিকার সিনেটর। গুম, খুন, মামলা, নির্যাতন, এই ধরনের ঘটনা, আপনিও কি এরকম কোনো আতঙ্কে আপনার কেটেছে যে কোনো সময় হয়তো ফোনে এসে হয়তো কোনো দুঃসংবাদ? হ্যাঁ, ভীষণ। ওটা বেশি হয়েছিল এই 5ই আগস্টের যে অভ্যুত্থানের সময়। আমি তো ওদেরকে ফোনে পাচ্ছিলাম না। আমি আর আমার ছোট ছেলেই বাইরে ছিলাম, ওর পড়াশোনার জন্যই আমার একটু থাকতে হয়েছিল। তো আমি ওর আর রাফিদ, মানে আমার বড় ছেলে, ওদের জন্য আমার ভীষণ, আমি অসুস্থ হয়ে গেছিলাম। কিভাবে যেন একটু একটা লাইন পেয়ে তারপর ওদের সাথে একটু, মানে ইকবালে ওর সাথে কথা হয় নাই, আমার ছেলের সাথে কথা হয়েছে যে আব্বু ভালো আছে, বাসায় নাই, আমিও বাসাতে আছি, বের হচ্ছি না, আমি ভালো আছি। আমি জাস্ট এতটুকু কথা আমাকে এভরিডে একটু জানাও তোমরা ভালো আছো। ভাইয়ের কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনার বড় ভাই, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর। এটি আপনার জন্য বা আপনাদের জন্য, আপনার পরিবার এবং বাংলাদেশের জন্য কতখানি অনুপ্রেরণার বলে মনে করেন? অবশ্যই গর্বের। মার্কিন যুক্তরাষ্ট্রে 250 বছরের মধ্যে কোনো এশিয়ান, কোনো বাঙালি বা কোনো মুসলমান আজ পর্যন্ত সিনেটর হতে পারেনি। আমার ভাই প্রথম। এই গর্ব শুধু আমার নয়, সারা বাংলাদেশ। এই গত 12 তারিখে আমি আমেরিকাতে গেলাম। প্রাইমারি বোর্ডে এবারও সিলেক্ট হয়েছেন, নভেম্বরে ডিক্লেয়ার হবে। এবার নিয়ে সে 5 বারের সিনেটর, 5 টাইমস। এবং আমেরিকাতে গেলে যখন কেউ জানতে পারে যে আমি সিনেটরের ভাই, যেই সম্মানটা করে বা যে বুক ভরে যায়, এবং আমি না, আমার পাশাপাশি আমার বাঙালিরাও তাকে নিয়ে প্রাউড ফিল করে। যদি রাজনীতি না করতেন তাহলে জীবনের গতিপথ কেমন হতো বলে মনে করেন? রাজনীতিবিদ না হলে জীবনে অনেক বড় ব্যবসায়ী, সাফল্যজনক ব্যবসায়ী হতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। কারণ আমার সহকর্মী তুমি যারা আছেন সবাই কেউ 2, 4, 10, 20টা ইন্ডাস্ট্রির নিচে মালিক না। আমার ইন্ডাস্ট্রি আমার জনগণ, আমার ইন্ডাস্ট্রি আমার নেতাকর্মী। আপনি একজন সংসদ সদস্য হওয়ার পরেও প্রশ্ন হয় কিনা, অনেক কিছুই হয়তো আপনাকে বিসর্জন দিতে হয়েছে রাজনীতির কারণে। আমি মানুষের ভালোবাসার কাঙ্গাল। আমি জীবনে কখনো টাকার প্রতি লোভ করিনি।
আমি একটা উদাহরণ বলি, আমার মাথায় চুল নাই, বন্ধু বললো যেটা এই কন্ট্রাক্ট দিলাম, এটা চুল যদি না ওঠে টাকা ফেরত। আমি চুলের ওষুধ লাগানো শুরু করলাম, করার পর 2 মাসের ভিতরে আমার মাথায় কার্পেটের মতন চুল হলো। কিন্তু আমি যখন এলাকায় গেলাম তখন দেখি মানুষ আমাকে চিনে না, কেউ সালাম দেয় না। আমি বুঝতে পারছি মানুষ আমাকে সালাম দিচ্ছে না, কারণটা কী? কারণ আমার চেহারাই পরিবর্তন হয়ে গেছে। পরে আমি একসময় অনুধাবন করলাম যে চুলের জন্য আমার চেহারা মানুষ চিনতে পারতেছে না। গলার টোন যখন শুনে তখন বুঝে যে আমি ইকবাল। তা আমরা তো সালামের পাগল আর আদরের পাগল। ওমরা করতে গেলাম, ওমরা করে যখন ওমরা করলে পরে মাথা ন্যাড়া করতে হয়। খাবার থেকে বের হয়ে সেলুনে গিয়ে ন্যাড়া হইলাম, ন্যাড়া হইয়া হোটেলে আইসা যে চুলদের যে ওষুধ ইউজ করতাম ওইটা ডাস্টবিনে ফেলে দিছি। বলছি আমার চুলের দরকার নাই, আমার ভালোবাসার দরকার, সালামের দরকার। আমরা রাজনীতিবিদরা রাজনীতি করি ভালোবাসা আর সালামের জন্য। অর্থ তো সবার কাছে আছে, অর্থই যদি হইতো, অর্থ দিয়ে জীবনে সব কিছু হইতো, তাহলে বিল গেটস আমেরিকার প্রেসিডেন্ট হইতো। ঠিক দুঃসময়গুলোতে, কঠিন সময়গুলোতে কে কাকে সাহস জুগিয়েছেন বেশি? মাসকে মাস স্বামী ঘরে আসবে না, এটা সহ্য করার মতন ক্ষমতা কিন্তু একটা মেয়ের বড় কঠিন। এই যে সাহস, এই যে স্যাক্রিফাইস, এ তো অনেক বড়। সন্তান মানুষ করা অনেক বড়। দিন শেষে তো আমার ঘরে আসতে হয়। এই যে প্রশান্তি, এই যে শান্তি, এটা একটা রাজনীতিবিদের জন্য তার স্ত্রী তাকে সাপোর্ট করা অনেক বড়, আমি মনে করি, অনুপ্রেরণা। ভাই তো আপনার সম্বন্ধে বললেন, প্রশংসা করলেন, কোন গুণটি তার আপনাকে বেশি মুগ্ধ করে? উদার, সম্পূর্ণ উদার। সামনে বিশ্বকাপ ফুটবল আসছে, উন্মাদনায় মাতবে সারা বিশ্ব। আপনারা দুজন কে কোন দলের? আমি ব্রাজিল। আমিও ব্রাজিল, কিন্তু আমি স্পেসিফিক একদম কট্টর না। সরি আমি জার্মানি। না, এটা এখন হবে না, এখন ব্রাজিলই থাকতে হবে। তার মানে বোঝা গেছে যে এখানে কোনো ধরনের একটা ষড়যন্ত্র নিশ্চয়ই হয়েছে না? আমি ছোটবেলাতে দেখে তো ব্রাজিল জার্মানি করব আমি। আচ্ছা, কাপটা কিন্তু ব্রাজিল পাবে নাকি ভাই? আমাদের পাশে। আমার তো পাশে যেহেতু আমি ব্রাজিল পাওয়ার সম্ভাবনা বেশি, একটু দূরে। 2 সন্তান আপনাদের, আপনি রাজনীতিবিদ, রাজনীতি করছেন, আপনার বড় ভাই আমেরিকাতে রাজনীতি করছে। আপনাদের যারা পরবর্তী প্রজন্ম, তাদেরকে রাজনীতিতে আনার কোনো ইচ্ছা আছে কিনা? অবশ্যই। আমার ছেলে এই যুব দল করে, সক্রিয়। বর্তমানে সে আমার থেকে বেশি পপুলার আমার এলাকায়, এবং এলাকার ইয়াং ফোর্স অনেক কথা সরাসরি আমার সন্তান থেকে আরও 10 বছরের ছোটো, যাতে অনেকে আমার সাথে সব মন খুলে আমার কাছে সব কথা বলতে পারে না। ওরা সবাই আমার ছেলের কাছে শেয়ার করে। সাথে সাথে আমার ছেলে আমাকে ব্যাপারগুলি অবহিত করে, এবং সে সক্রিয় যুবদলের আজকে 7 বছর যুবদল করতেছে। এখন আমি এলাকায় গেলে যত না লোক হয়, ইয়াং ফোর্স তার আমার থেকে বেশি আমার ছেলের পিছন দিয়ে থাকে। ভাবির কাছে শুনতে চাই, আপনার স্বামী একজন রাজনীতিবিদ এবং সংসদ সদস্য, সন্তান রাজনীতি করুক, এটি আপনি মা হিসেবে বা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনি এটাকে কিভাবে মেনে নিয়েছেন? আমরা ছোটবেলা থেকে যে রাজনীতি দেখে আসছি, যে রাজনীতির ইতিহাস পড়েছি, ওই রাজনীতির সাথে তো এখন ওরকম মিল পাই না। এই জন্য আমি চাচ্ছি না আমার ছেলেটা রাজনীতি করুক। রাজনীতি না করেও তো জনকল্যাণমূলক অনেক কাজে অংশগ্রহণ করা যায়। তো এখন ওর বংশগতভাবেই বলেন আর ওর ইনস্টিংটাও ওরকম, এর জন্য আমি ওকে অনুপ্রেরণা দিই। স্বামীর সংসদ সদস্য, এটা কতখানি প্রাউড ফিল করেন আপনি? প্রাউডের ব্যাপার আছে, তার থেকে বেশি প্রাউড লাগে মানুষের ভালোবাসা পায় সব সময়। জীবনের ঠিক এই বাস্তবতায় নিজেদেরকে কোন পরিচয়ে দেখতে চান বা কোন জায়গাতে দেখতে চান? আমি মনে করি আমি একজন নগণ্য সাধারণ কর্মী হিসাবে মানুষের সেবা করে, আর বাঁচবো কয়দিন। ওই পরিচয় যে আমি একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, তার আদর্শে আদর্শিত হয়ে আমি দলটা করতেছি, এবং মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমি এই বাসনা নিয়েই মরতে পারি। ভাবি তো বেগম খালেদা জিয়ার ভাতিজি, ঘরে এটা নিয়ে কোনো খুনসুটি হতো কিনা? মানে আপনার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে? কখনোই পরিচয় দেয়নি আর দেয়ও না, আমিও দেয়নি। এটা তার পারিবারিক। হ্যাঁ, উনি আমার আত্মীয়, কিন্তু তার আগে সে বেগম খালেদা জিয়া। একটু গর্ব তো হয়, বাট ওটা আমি বেশি প্রকাশ করতে পছন্দ করি না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাদের দুজনেরই যুগল পথ চলা
নির্বিঘ্ন হোক, শতায়ু হোক, এবং আপনাদের জন্য অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। আগামী মৃত্যুর আগ পর্যন্ত যাতে মানুষের জন্য সেবা করতে পারি, আর আমরা এই যে স্বামী স্ত্রী যাতে আমাদের বিগত এত বছরের সংসার আগামী যাতে সুন্দরভাবে থাকে, এই দোয়া সকলের কাছে চাই। ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আমাদের সাথেই থাকুন।